এই ছবিটা দেখুন আপনারা, তাহলেই বুঝতে পারবেন আমি মিথ্যা বলছি না। যদি আগে জানতাম রাফি আমার সাথে এইভাবে প্রতারণা করবে, তাহলে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও তুলে রাখতাম প্রমাণ হিসাবে সবাইকে দেখানোর জন্য। একে একে সবাই মেয়েটির ফোনটা ধরে ছবিটি দেখলো। রাফি আর সেই মেয়েটি বেশ কাছাকাছি বসে একে অপরের দিকে তাকিয়ে হেসে হেসে কথা বলার সময় ছবিটি তোলা। সেটা দেখে বোঝাই যাচ্ছে তারা পূর্ব পরিচিত এবং খুব ক্লোজ। এটা দেখে এক মহিলা বলে উঠল, নাম কি তোমার? শিরিন। শিরিন সুলতানা। মমতা বেগম ধপ করে বসে পড়ল চেয়ারে। হঠাৎ করে তার বিপিটা বেড়েছে মনে হয়। চোখে মুখের ভঙ্গিমা কেমন যেন অদ্ভুত দেখায়। দুই হাত দিয়ে মাথা চেপে ধরেন তিনি। সবার মনে হলো তিনি এখনই পড়ে যাবেন। তাই দুই তিনজন মহিলা উঠে দ্রুত মমতা বেগমকে আঁকড়ে ধরলেন। একজন পানি দিলেন খেতে, তারপর মাথায় হালকা পানি দিয়ে চোখে মুখে পানির ছিটা দিয়ে দিলেন। সবাই ব্যস্ত হয়ে পড়ল মমতা বেগমকে নিয়ে। শিরিনের কাজ শেষ। একটু একটু পিছিয়ে লম্বা পায়ে হেঁটে চলে গেল সে। কিছু সময় পর সবাই খেয়াল করলো শিরিন নামের মেয়েটি কাউকে কিছু না বলে চলে গেছে। বিষয়টা বেশ অদ্ভুত লাগলো সবার কাছে। কিছুটা স্বাভাবিক হলে মমতা বেগমকে নারী সংস্থা থেকে এক মহিলা বাসায় পৌঁছে দেন। রুবি রুনা কেউই বাসায় নেই, পড়তে গিয়েছে কোচিংয়ে। কিছুক্ষণ বসে টুসির সাথে কথা বলেন। প্রায় দুপুরের পর রুবি রুনা কোচিং থেকে ফিরলে সেই মহিলা চলে যান। টুসির মতো বাচ্চা মেয়েটার ভরসায় তিনিও রেখে যেতে পারেননি মমতা বেগমকে। যদিও মমতা বেগম অনেকবার বলেছেন তিনি ঠিক আছেন। মহিলাটি চলে গেলে রুবিকে মমতা বেগম বলেন খবর দিয়ে রাফিকে বাসায় আসতে বলতে। রুবি মমের কথা মতো কাজ করে। রুনা মমতা বেগমের মাথার কাছে বসে তেল দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এই মমকে তারা দুইজন যতটা বেশি সম্মান করে, তার থেকে অধিক অধিক বেশি ভালোবাসে। বুঝতে শেখার আগেই বাবাকে হারিয়েছে তারা। বাবাকে হারিয়েছে আর মমই হয়েছিল তার বাবা মা দুজনই। তাই এই মমই খুব যত্ন করে আগলে রেখেছেন তাদের তিন ভাই বোনকে। এই মমের কিছু হলে তারা কিভাবে বেঁচে থাকবে জানে না তারা। মমকে এইভাবে দেখতে ভীষণ কষ্ট হচ্ছে তাদের, কিন্তু এই ভীষণ কষ্ট নিয়ে কাঁদতেও পারছে না তারা দুজন। চোখটা বন্ধ করে থাকলেও যে তাদের মম সজ্ঞানে আসে তা বুঝতে বাকি নেই। কারণ কিছু সময় পর পরই হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছেন তিনি। হয়তো অপেক্ষা করছেন তার ভাইটি আসার। দুই মেয়েকে পাশে বসে এইভাবে বিচলিত হয়ে কাঁদতে দেখে মমতা বেগম কড়া গলায় বলেন, আমি মারা যাইনি যে তোমরা এইভাবে পাশে বসে আমাকে ধরে কাঁদছো। তাছাড়া আমি মারা গেলেও এইভাবে কেঁদে কেঁদে নিজেদেরকে ভাসাবে না। প্রতিটা পরিবেশ পরিস্থিতিতে নিজেদেরকে শক্ত রাখার ক্ষমতা রাখতে হবে তোমাদের। আমার মেয়েদেরকে এত দুর্বল হতে শেখাইনি আমি যে অল্পতেই কেঁদে কেঁদে ভাসিয়ে দেবে। মায়ের মুখে এমন কথা শুনে আকাশ সমান বেদনা নিয়েও তারা আর কাঁদতে পারেনি। কান্নাটা চেপে রেখেও ভেতরে ভেতরে ফুপিয়ে কেঁদেছে তারা দুই বোন। ঘণ্টাখানেক পর অফিসের কাজ ফেলে বাসায় আসে রাফি। ভাইকে দেখে রুবি রুনা স্বস্তি পায়। টুসি রাফিকে দেখে ভয়ে কিচেনে গিয়ে লুকিয়ে পড়ে। সেই দিন ল্যাপটপে সিসিমপুর খুঁজতে গিয়ে তা না পেয়ে ল্যাপটপের অবস্থা দফা রফা করে দিয়েছে। স্ক্রিনে কিছুই আনতে না পেরে বারবার পেছনে চাপড়িয়েছে। ল্যাপটপটা উল্টিয়ে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তা চালানোর চেষ্টা করেছে, কিন্তু ফলাফল শূন্য। একসময় রেগে গিয়ে তা নিয়ে ওয়াশরুমের বালতিতে চুবিয়ে সারাটা রাত রেখেছে। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপটা এনে খাটের নিচে রেখে দিয়েছে, যেন রাফি এটা দেখে এই রুমে খুঁজতে না আসে আর এটা না পায়। ভাগ্যক্রমে রাফি পরের দিন কিছুটা চিন্তিত থাকায় ল্যাপটপের কথা মাথায় আসেনি। টুসি এমন একটা কাজ করেও ঠিক সকালে রাফির নামে নালিশ করে তবেই ক্ষান্ত হয়েছে। মূলত টুসির রাগটা হলো এর জন্য যে এত কষ্ট করে সে পড়া লিখেছে সেটা না দেখে তার বরটা চলে গেল। কতক্ষণ অপেক্ষা করার পরও এলো না তো এলোই না। আবার তার রুমে সে ল্যাপটপটা রেখে গেছে, যেটা কোনো কাজেরই নয়। সিসিমপুর দেখার লোভ সামলাতে না পেরে সে কত কিছু করলো, তবু কিছুই হয়নি দেখে সেটা পানিতে চুবিয়ে রেখেছে। টুসি ভুল করতে চায় না,
অথচ তার এই পচা বরটা সেই তাকে দিয়েই ভুলটা করিয়েই ছেড়েছে। বকা একা কেন সে খাবে? বরটা আগে দোষ করেছে, তাই সে আগে বকা খাবে, পরে ধরা পড়ার পর বকা খাবে সে। মমতা বেগম রাফিকে দেখে আস্তে করে উঠে দাঁড়ালেন। রাফি মায়ের সামনে দাঁড়িয়ে দুই হাতের আদলে মায়ের মুখটা নিয়ে ছুঁয়ে বলল, মম, তুমি ঠিক আছো তো মম? রুবি ফোন করে বলল যে তুমি নাকি অসুস্থ, কেউ পৌঁছে দিয়েছে নাকি তোমাকে? কি হয়েছে মম? কথা বলছো না কেন? খুব কষ্ট হচ্ছে কি তোমার? আমাকে বলো, তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন মম? চলো এক্ষুনি হসপিটালে নিয়ে যাই তোমাকে। মমতা বেগম পরম আবেশে চোখটা বন্ধ করে নেন। ছলো ছলো চোখে ছেলের দিকে তাকিয়ে থাকেন। এই ছেলেকে তিনি অগাধ বিশ্বাস করেন। দীর্ঘ ২৭ বছর বয়সে এসেও মমতা বেগমের একটি কথাও অমান্য করেনি আজ পর্যন্ত সে। তাই তো বিয়ের মতন এমন একটা কঠিন সিদ্ধান্ত রাফি মেনে নিয়েছে। মন থেকে কোনো কিছু না মানতে পারলেও তার মুখের দিকে তাকিয়ে মেনে নিয়েছে সে সবটা। তার মম তাদের জন্য কখনো ভুল সিদ্ধান্ত নেবে না, এটা মন থেকে মানে সে, আর হয়েছেও তাই। মমতা বেগম কখনো তার সন্তানদের জন্য ভুল কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত নেননি। স্বামী মারা যাওয়ার সময় রাফির বয়স ছিল ১২ বছর। সব কিছু বোঝার শক্তি রাফির ছিল। মমতা বেগম ভেঙে পড়েন তখন। ৩ বছরের ২ কন্যা সন্তান সহ ছেলেকে নিয়ে তার জীবনযাত্রা যে বড়ই কঠিন ছিল। সবকিছু নিজের চোখে দেখে রাফি তার মায়ের বাধ্যগত সন্তানে পরিণত হয়েছিল। চোখ বন্ধ করতেই মমতা বেগমের চোখ থেকে টুপ করে ২ ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তৎক্ষণাৎই মনে পড়ল শিরিনের বলা ওই কথাটা, রাফি তাকে ফিজিক্যালি ইন্টিমেন্ট হতে বাধ্য করেছে। ধক করে চোখ খোলে মমতা বেগম। কণ্ঠে কাঠিন্যতা এনে রাফিকে বলল, তোমার ফোনটা দেওয়া যাবে একটু? রাফি দ্রুত পকেট থেকে ফোনটা বের করে মায়ের হাতে দেয়। এই নাও মম। ফোনের পাসওয়ার্ড 02***। মমতা বেগম রাফির ফোনের কন্ট্যাক্টটা চেক করেন। ডায়ালে এসে শিরিন সুলতানা নামটা সার্চ দিতেই শিরিন নাম সহ একটি শিরিনের হাস্যোজ্জ্বল ছবি ভেসে ওঠে স্ক্রিনের ওপরে। মমতা বেগমের কলিজাটা স্যাপ করে ওঠে। শিরিনের কণ্ঠস্বরটা যেন আবারও ভেসে এলো কানে। সে আমার সর্বনাশ করে সুখের সংসার করছে। আবারও শক্ত করে চোখটা বন্ধ করে নেয় মমতা বেগম। একটা মেয়ে নিজের মান সম্মান নিয়ে এত বড় একটা মিথ্যা কথা অন্তত বলবে না? শত হোক, রাফিও তো একজন পুরুষ, আর পুরুষ মানুষদের দিয়ে সব সম্ভব। হোক তার আদর্শবান ছেলে, কিন্তু মন কিছুতেই মানতে রাজি নয় তার সেই আদর্শ ছেলেটা সত্যি কোনো ভুল করে ফেলেছে। রাফি তার মমকে তার ফোনের শিরিনের নামটা বের করতে দেখে কিছুটা ঘাবড়ে যায়, তারপর বলে, মম, তুমি শিরিনের? মমতা বেগম ছেলেকে এমন ঘাবড়ে যেতে দেখে রেগে যায়। তাহলে মেয়েটা মিথ্যা বলেনি? নয়তো এই নামটা দেখে তার ছেলে এমন ঘাবড়ে যাবে কেন? রাফির পুরো কথাটা শেষ হবার আগেই সজোরে একটা চড় পড়ল রাফির গালে। স্তব্ধ হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে রাফি। টুসি আচানক এমন ঘটনায় চমকে ভয় পেয়ে যায়। মনে মনে ভাবল, আল্লাহ, এটা কি হলো? পচা বরটা দোষ করলো 2 দিন আগে, আর শাস্তি পেল 2 দিন পর। আর এই শাশুড়িটাও না বেশ, এত বড় ধামড়া ছেলের গায়ে হাত দিল, তাও কিনা আমার জন্য। বেশ মজা পেল টুসি। ফিক করে মুখটা চেপে হেসে দিল সে। রুবি রুনা ভয়ে আটকে উঠে একে অপরকে জড়িয়ে ধরল। মমতা বেগম মেয়েদের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, তোমরা সবাই উপরে যাও, রাফির সাথে আমার কথা আছে। রুবি রুনা দুজনেই উপরে উঠে যায় মায়ের আদেশে। টুসি শাশুড়ির এই কথায় নিজের কিছুটা ভয় পেয়ে যায়। তারপর ধীর পায়ে হাতটা কসলাতে কসলাতে কিচেন থেকে বেরিয়ে এসে শাশুড়ির সামনে দাঁড়ায়। রাফি গালে হাত থেকে নামিয়ে আর চোখে একবার টুসির দিকে তাকায়। মমতা বেগম টুসিকে কিচেন থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, আমি সবাইকে যেতে বলেছি। শাশুড়ি বউ, যাও, ওপরে যাও এখন। টুসি আর কথা বাড়ালো না। বুঝতে পারলো শাশুড়ি তার ভীষণ রেগে আছে। বরের পরে আবার তাকে শাস্তি পেতে হবে। কথাটা ভাবতে ঠোঁট ফুলিয়ে শুধু ওপরে চলে আসলো।
দাঁতের ওপরে দাঁত চেপে আর চোখে টুসির যাওয়ার দিকে তাকিয়ে রইল রাফি। এটা দেখে মমতা বেগম বলল, তোমার চাহিদা এতটা নিচু যে একটা অসহায় মেয়েকে বাধ্য করলে অবৈধভাবে? সি, আমি আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আজ যে তুমি আমার সন্তান। রাফির মাথার ওপর দিয়ে যেন সাত আসমান ভেঙে পড়ল মমের এমন কথা শুনে। অবৈধ সম্পর্ক বলতে তার মম কি বোঝাতে চেয়েছে রাফি ঠিক ধরতে পেরেছে। রাফির মনে হচ্ছে জমিন ফাঁক হয়ে যাক আর সে সেখানেই গেঁথে যাক। এমন একটি মিথ্যা অপবাদ তার মম কি করে তাকে দিতে পারলো রাফির মাথায় আসছে না। একজন মা হয়ে নিজের ছেলের প্রতি এতটা অবিশ্বাস! লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে রাফির। আজ বুঝতে পারছি ঠিক কি কারণে টুসির মতো একটা মেয়েকে তুমি মেনে নিতে পারছো না। বিয়ের আগে অন্তত একটাবার বলা উচিত ছিল যে তোমার সম্পর্ক আছে কোথাও আর তুমি তাকেই বিয়ে করতে চাও। তাহলে এতগুলো মানুষের সামনে আমাকে আজ অপমানিত হতে হতো না। এটা শুনতে হতো না যে আমার ছেলে কারোর অসহায়ের সুযোগ নিয়ে বাধ্য করেছে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার জন্য। মম, কি যা নয় তাই বলছো তুমি? আমি জোর করে? সি মম, তুমি কি করে এমন একটা মিথ্যা অপবাদ বিশ্বাস করলে আমার নামে? তোমার ছেলেকে তুমি চেনো না? তোমার এটা মনে হয় আমাকে যে আমি? সি, ওই মেয়েটার সাথে তোমার ছবি আছে, তার কাছে যেটা দেখিয়েছে ওই মেয়েটা বলেছে তুমি তার সাথে সম্পর্কে জড়িয়েছ এমনকি। আর ওই মেয়েটার ছবি তোমার ফোনেই বা কি করছে? মম, একটা ছবিকে ইস্যু করে তুমি আমার নামে যা নয় তাই ভেবে নিবে? সত্য মিথ্যা যাচাই না করে এমন একটা অপবাদ তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিবে? অন্তত এক্সপ্লেন করার সুযোগটা তো তোমার দেওয়া উচিত। তারপর না হয় তুমি আমাকে ভুল বুঝতে। সত্য মিথ্যা যাচাইয়ের কথা বলছো, সেটা আমি ঠিক করেই নেব। আমার আদর্শকে নিয়ে যখন প্রশ্ন উঠেছে, আমি চুপ করে থাকবো না। তুমি কি সত্য মিথ্যা যাচাই করবে আমি জানি না মম, কিন্তু তোমার কাছে একটা বাইরের মানুষের যতটা মূল্য আছে আমার জন্য তোমার মনে সেটুকুও মূল্য নেই। আজ আমি সেটা বুঝে গেছি। কথাটা বলেই রাফি গটগট পায়ে ওপরে চলে গেল। মমতা বেগম ধপ করে বসে পড়লেন। তার মাথায় কিছুই আসছে না। কেটে গেছে আরো কয়েকটা দিন। সেদিনের পর রাফি মমতা বেগমের সাথে ঠিকমতো কথা বলে না, টুসিকে রাতে পড়ায় না। এটা নিয়ে মমতা বেগম কোনো জোরও করেনি। সন্ধ্যায় বাসায় এসে রাফি দরজাটা আটকে রেখে ভেতর থেকে। মমতা বেগমও খাবার খেতে ডাকেন না নিচে আগের মতো। রুবি রুনা রাতের খাবার রাফির ঘরে দিয়ে আসে। রাফির এক কলিগদের আম্মা মমতা বেগমের সাথে নারী সংস্থায় কাজ করতেন। তিনি তার ছেলেকে রাফির চরিত্র কেমন জানতে চাইলে সেই কলিগ ঘটনাটা কি জানতে চায় তার মায়ের কাছে। ভদ্রমহিলা একে একে সব খুলে বলেন। এমনকি টুসির মতো ধর্ষিতা কিশোরীর সাথে রাফির বিয়ে হয়েছে এটাও বলেন। সেই কলিগ অফিসের সবার কাছে রাফির চরিত্র আর টুসির সাথে রাফির বিয়ের কথা খুব মজা নিয়ে বলেন সবাইকে। রাফি অফিসে আসলেই সবাই আর চোখে রাফিকে দেখে আর মিটমিটিয়ে হাসতে থাকে, পেছন দিয়ে কানা ঘুষাও করতে থাকে। একজন স্টাফ তো সরাসরি প্রশ্ন করেই ওঠেন, বিয়ে করলেন বললেনও না, তা স্টাফজি ধর্ষিতা কিশোরী মেয়ের সাথে সংসার জীবন কেমন চলছে আপনার? পূর্ণবয়স্ক পুরুষ আপনি, অতটুকুন বাচ্চা মেয়েকে কষ্ট না দিলে কি হতো না? শিরিন ম্যাডামকে বিয়ে করলেই তো পারতেন, অন্তত পরিপূর্ণ সুখটা পেতেন। যদিও সেটা আগেই পেয়েছেন। আসলে আপনার কথা ভেবেই বলছি তো। সেই দিন রাফি তেড়ে এসে তার শার্টের কলারটা চেপে ধরে। এক প্রকার হাতাহাতি শুরু হয়ে যায়। অফিসের সবাই জড়ো হয়ে রাফিকে কিছু কথাও শুনিয়ে দেয়। অফিস থেকে সেই দিন বেরিয়ে আসে রাফি। যেখানে সবাই তার উপরে আঙ্গুল তুলে কথা বলবে সেখানে চাকরি করা তার পক্ষে আর সম্ভব নয়। অফিসে যাওয়া বন্ধ করে দেয় রাফি। মমতা বেগমও সেদিনের পর নিজের অফিসে যেতে মন সায় দেয়নি। এটা জানতে পেরে জাফর সাহেব আসেন মমতা বেগমের বাসায়। এসে সবকিছু জানতে পেরে তিনি অবাকের চরম পর্যায়ে পৌঁছে যান। কিছুদিন পর খোঁজ নিয়ে জাফর সাহেব মমতা বেগম সহ
নারী সংস্থা থেকে একজন মহিলা আসেন শিরিনদের বাসায়। সালাম আদান প্রদানের পর কথাবার্তার এক পর্যায়ে সবাই জানতে পারেন শিরিনের বাবা একজন ব্যবসায়ী এবং পরিপূর্ণ সুস্থ মানুষ। শিরিনের মা গৃহিণী। দুই ভাই দুই বোনের মধ্যে শিরিন সবার ছোট মেয়ে। অবাক হয়ে যায় মমতা বেগম। একটা মেয়ে পরিবার নিয়ে কতটা মিথ্যা কথা বলতে পারে, এখানে না আসলে হয়তো তিনি জানতেই পারতেন না। সবার কথার মাঝেই সেখানে উপস্থিত হয় শিরিন। মমতা বেগমকে দেখে শিরিন অনেকটাই ঘাবড়ে যায়। বাবা মায়ের দিকে একবার তাকিয়ে এগিয়ে আসে মমতা বেগমের দিকে। তারপর বলেন, আপনারা এখানে? তোমার জন্য আমার ছেলের দ্বিতীয় বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি মা। শিরিনের মা এগিয়ে এসে বলেন, কি বলছেন এইসব আপনারা? জি, আপনি ঠিকই শুনেছেন, আমার ছেলের দ্বিতীয় বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি আমি। কেন এসেছি নিশ্চয় বুঝতে পারছেন। আপনার মেয়ের অসহায়ের সুযোগ নিয়ে আমার ছেলে যে ভুলটা করেছে তার সমাধান করতে এসেছি আমরা। শিরিন, কি বলছেন এনারা? শিরিনের মা এগিয়ে এসে বলল, আসলে মা, আমি না মানে ভুল আমি মা। এবার নিশ্চয় আমাকে ফিরিয়ে দেবে না মা? যেটা তুমি চেয়েছিলে আমি সেটাই করছি। কি হচ্ছে কি এখানে? হঠাৎ শিরিনের বাবা এসে বলল, কিছু বুঝতে না পারলে আমরা বুঝিয়ে বলছি আপনাদের। আপনাদের মেয়ে আর ভার্জিন নেই। এই ভদ্র মহিলার ছেলে মিস্টার আরিয়ান রাফির সাথে আপনার মেয়ে নাকি অবৈধ সম্পর্ক করেছিল। এটা জানাজানি হওয়ার পর আপনারা নাকি বাসা থেকে তাকে বের করে দেন। তখন সে বোনের বাসায় অবস্থান করে, মানে মিস শিরিন। আমরা বানিয়ে কিছুই বলছি না, এটা তার মুখ থেকে শোনা কথা আর কি। যাই হোক, সেখান থেকেই রিপোর্ট করিয়ে এসেছেন নারী সংস্থার অফিসে মিস শিরিন, যেন আমরা তাকে দ্বিতীয় সুযোগ দিই, মানে রাফির সাথে তার বিবাহ দিয়ে রাফির দ্বিতীয় স্ত্রী হবার সুযোগ দিয়ে দেই, যেন সে পেটের জন্য এক মুঠো ভাত আর থাকার জন্য একটু আশ্রয় পেয়ে যায়। ভদ্র মহিলা, আর যাই হোক, একটা মেয়ের সাথে নাইনসাফি করতে তো পারেন না। তাই ছেলের দোষ না লুকিয়ে তিনি এসেছেন মিস শিরিনকে তার দ্বিতীয় পুত্রবধূ করতে। আসলে বিয়ে তো আরো একটা হয়েছে ছেলের, তাকেও তো ফেলতে পারবে না। হাজার হলেও বড় বউ বলে কথা, অধিকারটা তো তার বেশি। তাছাড়া আপনাদের মেয়েই বলেছে, খুব বেশি কিছু না, তার চাইও না খুব বেশি, একটু আশ্রয় আর এক মুঠো ভাত হলেই হবে। মমতা বেগমের সাথে আসা অপর মহিলা বলল। তীব্র রাগে ফেটে পড়ল শিরিনের মা। তাদের কি এতই অভাব পড়েছে যে তাদের মেয়ে এক মুঠো ভাত আর একটু আশ্রয়ের জন্য অন্যের কাছে হাত পাতবে? শিরিনের বাবা তেড়ে শিরিনের কাছে আসতেই শিরিনের মা তাকে থামিয়ে দিয়ে শিরিনের কাছে এসে শিরিনের এক হাত ধরে টেনে নিয়ে বলল, কি বলছে এরা এসব? তুই ভার সি, বোনের বাসা, নারী সংস্থায় রিপোর্ট করা, আশ্রয়, দ্বিতীয় বিয়ে, কি সব হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা কি মিথ্যা কথা বলছে শিরিন? আসলে মা, আমি আমি তোমাদের সব বুঝিয়ে বল। বাকি কথা বলার আগেই শিরিনের বাবা এসে শিরিনের গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। শিরিন ছিটকে পড়ে যায় দূরে। ঘৃণার চোখে মেয়ের দিকে তাকিয়ে শিরিনের মা বলেন, শেষে কিনা একটা নষ্টা মেয়ে জন্ম দিলাম আমি। সি, মা নেই ভাই ভাবির কাছে থেকে তোমার জন্য অসুস্থ বাবার অমানবিক অত্যাচার সহ্য করতে হচ্ছে, এমনটাই তো বলেছিলে। তাহলে এই সুস্থ জলজ্যান্ত মানুষগুলো কারা? এত আদর যত্ন স্নেহ করে যে মেয়েকে দিনের পর দিন মানুষ করেছেন, এখনো পর্যন্ত গালে তুলে খাবার খাইয়ে দেয়, ফুলের টোকাটাও যার উপরে পড়তে দেয়নি, সেই মেয়ে সবার সামনে তাকে মৃত বলেছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। মেয়ের এমন অপকর্মের জন্য লজ্জিত হয়ে চোখটা বন্ধ করে নেয় শিরিনের মা। শিরিনের বাবার মাথায় যেন সাত আসমান ভেঙে পড়েছে। তার দুই ছেলে শিরিনকে চোখে হারায়। বড় বৌমা শিরিনকে ননদ কম বোনের মতো দেখে, সেই শিরিন কিনা এইসব বলেছে সবার সামনে। কপাল ভালো ছেলে এবং বৌমা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছে, তা না হলে মেয়ের এমন কর্মকাণ্ডে তিনি মুখ দেখাতে পারতেন না। নারী নির্যাতন মামলা আছে, তার মানে এই নয় যে পুরুষদের হেনস্থা করে
নারীরাও পার পেয়ে যাবে। এনার মতো এক ভদ্র মহিলার সম্মানহানি করার জন্য মামলা ঠুকে দেওয়ার প্রয়োজন আগে আপনাদের। ম্যাচুরিটি আসতে না আসতেই ছেলে মেয়েকে ছেড়ে দেন নিজের মতো করে বাঁচার জন্য। স্বাধীনতা দিতে কেউ নিষেধ করেনি, কিন্তু ছেলে মেয়েরাও কোথায় কি করে বেড়াচ্ছে এতটুকু খোঁজ খবর নিবেন না? তাহলে কেমন বাবা মা আপনারা? রাফি তীব্র ক্ষোভ নিয়ে দাঁড়িয়ে আছে হল রুমে, হাতে তার সেই ল্যাপটপ। সামনে ভয়ে দাঁড়িয়ে আছে রুবি রুনা দুজন, আর অপরাধীর মতো করে একটু দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে টুসি। কিছুক্ষণ আগে টুসি রুবি রুনার রুমে ওড়না দিয়ে পেঁচিয়ে ল্যাপটপটা নিয়ে যায়। ল্যাপটপের সাথে সেদিন কি কি করেছে সব খুলে বলে রুবি আর রুনাকে। টুসির কথা শুনে মাথা চক্কর দিয়ে ওঠে দুই বোনের। এই ল্যাপটপটা তার ভাই টিউশনির টাকা জমিয়ে কিনেছিল যখন সে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়। তখন থেকে ভীষণ যত্ন করে রেখেছে এই ল্যাপটপটা। তাছাড়া এই ল্যাপটপে তার যাবতীয় কাজের ডকুমেন্টস ছিল। অফিসের কত গুরুত্বপূর্ণ কাজ হাতে এনে রাতের বেলা রিল্যাক্সে কাজ করত এই ল্যাপটপে। ছোটবেলার কত স্মৃতি এর মধ্যে রেখেছিল তার ভাবতে পারছে না রুবি রুনা। কয়েক ঝাঁক টুসিকে বকা দিয়ে রুবি ল্যাপটপটা নিয়ে ভাইয়ের রুমে আসে। ভাইকে নিজের রুমে না পেয়ে ওপর থেকে নিচে তাকিয়ে দেখে রাফি মাথায় হাত দিয়ে সোফায় শুয়ে আছে। রুবি রুনা ভয়ে ভয়ে নিচে নেমে এসে ল্যাপটপটা টেবিলের ওপরে রেখে ভাইকে ডাকতে থাকে। টুসিও ততক্ষণে রুবি রুনার পেছনে পেছনে যেয়ে দাঁড়ায়। রাফি হাত সরিয়ে তিনজনকে এইভাবে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ফট করেই উঠে বসে। রুবি ভয়ে ভয়ে হাত দিয়ে ল্যাপটপটা দেখিয়ে বলে, ভাইয়া, তো তোমার ল্যাপটপ। রাফি ল্যাপটপটা দেখে খুশি হয়ে যায়। আজ কয়েকটা দিন কোথায় না কোথায় খুঁজেছে সে এটা। এই ল্যাপটপটা খুঁজতে খুঁজতে এক প্রকার হয়রান হয়ে গিয়েছে সে। কয়েকদিন যাবৎ এতটা ডিপ্রেশনে ভুগেছিল যে মাথায় কাজ করা এক প্রকার বন্ধ করে দিয়েছে। এটা খুঁজে না পেয়ে কিছু আর্জেন্ট কাজের জন্য বাইরে যেয়ে ইমেল চেক করতে হয়েছে। রেজিগনেশন লেটার জমা দেওয়া হয়েছে অফিসে, কিন্তু 1 মাস তাকে সেই অফিসেই কাজ করতে হবে। নাক কান বুঝে অফিস করে আসলেও বাসায় এসে নতুন জবের খোঁজ চালিয়ে যাচ্ছিল এটাতে। তাছাড়া এটা শুধু ল্যাপটপ নয়, তার জীবনের অধিকাংশ স্মৃতি জুড়ে আছে এই ল্যাপটপটা। রাফি ল্যাপটপটা অন করতে যায়, কিন্তু স্ক্রিনে কিছুই আসে না। চোখে মুখে বিরক্তি নিয়ে যখন রুবি আর রুনার দিকে রাফি তাকায়, তখন ভয়ে কয়েক হাত দূরে যে টুসি মাথা নিচু করে দাঁড়ায়। এটা দেখে রুনা রাফিকে বলে, ভাইয়া, এটা চলবে না, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানে? আসলে পানিতে না, মানে আসলে মানে মনে হচ্ছে মনে মনে। মানে মানে করছিস কেন? কি হয়েছে সত্যি করে বল। রুবি সবটা খুলে বলে রাফিকে। সবটা শুনে রাফি ফট করে ল্যাপটপটা হাতে নিয়ে টুসির দিকে এগিয়ে উঠে দাঁড়ায়। তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে টুসির দিকে, যেন এই দৃষ্টি দিয়েই ভস্ম করে দেবে সে টুসিকে। টুসি মাথা উঁচু করে রাফির দিকে একবারও তাকানোর সাহসটুকুও করতে পারল না ভয়ে। তার বরটা যে রাগে ফুঁসছে তা বেশ দূরে থেকে হলেও সে বুঝতে পারছে। সমানে হাত কচলিয়ে যাচ্ছে টুসি। সে দুষ্টুমি করলেও কোনোদিনও কারোর কোনো ক্ষতি হবে এমন কোনো কাজ সে করেনি। কিন্তু সেদিন সে কেন এমন একটা কাজ করেছে সে নিজেও জানে না, এটা মাথায়ই আসছে না। রাগের বশে এমন একটি কাজ করেছে যে শাশুড়ি তার বরকে মেরেছে, সেদিনের পর আর ভয়ে খেতেও পারেনি, শুতেও পারেনি। কাউকে বলবে যে ভয়ে সেটা পারেওনি। অপরাধ করে অপরাধী নিজের অপরাধ স্বীকার করলে শাস্তি কম হয়। গ্রামের পঞ্চায়েতে বিচারে অনেকবার দেখেছে টুসি। যদি ল্যাপটপটা ঠিক করে বরকে তার করা অপরাধ স্বীকার করে, তাহলে একটু বকলেও আহামরি শাস্তি পেতে হবে না তাকে। যতটুকু বকবে সে মেনে নিবে। তাই অনেক সাহস জুগিয়ে রুবি রুনার কাছে গিয়েছিল সাহায্যের জন্য। কিন্তু রুবি আর রুনা ল্যাপটপটা সারাটা রাত পানিতে রেখে দিয়েছিল। এটা শুনে আর ল্যাপটপটা অন করার প্রয়োজন মনে করলো না। তার আগেই তাকে উল্টোপাল্টা বকাঝকা শুরু করে দেয় তারা। এক একবার চেষ্টা করে দেখলেও খুব বেশি ক্ষতি হয়ে যেত টুসি ভেবে পায় না।
রাফি টুসিকে এইভাবে রোবট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরো ক্ষেপে গিয়ে ল্যাপটপটা টুসির পায়ের দিকে ছুঁড়ে মারে। ভয়ে আটকে ওঠে টুসি, পিছিয়ে যেতে গিয়ে ধপ করে পড়ে যায় নিচে। হাতে ভর দিয়ে টুসি পেছনে সরে যেতেই রাফি দ্রুত এসে টুসির মুখটা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, কতটা ডিপ্রেশনে ভুগছি আমি। হ্যাভ ইউ এনি আইডিয়া? সবসময় ইয়ার্কি, সবসময় মজা, সবসময় খামখেয়ালি। কি ভেবেছো কি তুমি? ছোট বাচ্চা মেয়ে বলে আমি ছেড়ে দেব সব সময়? টুসি ভয়ে কাঁপতে লাগলো, গলার স্বরটা আটকে গেছে ভয়ে। মুখটা এতটাই জোরে রাফি চেপে ধরেছে টুসির, মনে হলো যেন এখনই তার চোয়ালটা একে অপরের সাথে পিষে এক হয়ে যাবে। মাথার ভেতরে একটি কথাই আসছে বারবার, আমাকে এইভাবে মারবেন না বর, খুব ভয় লাগছে আপনাকে এমন দানব রূপে দেখতে। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দিন না বর। মাথার ভেতর ঘুরতে থাকা কথাগুলো মুখ থেকে বের করতে পারল না টুসি। রাফির চোয়ালটা শক্ত হয়ে আসে রাগে, হাতের চাপটা আরো দৃঢ় হয় রাফির। চিবিয়ে চিবিয়ে বলে, জবে থেকে আমার জীবনে এসেছো, আমার প্রত্যেকটা দিনের প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিটের সুখ কেড়ে নিয়েছো তুমি আমার জীবন থেকে। একটা সেকেন্ডের জন্য আমি সুখ খুঁজে পাই না কোথাও। একে অপরকে জড়িয়ে ধরে রুবি আর রুনা ভয়ে কেঁদে ওঠে টুসিকে এইভাবে ধরায়। কেঁদে কেঁদে রাফিকে বারবার বলে, ছেড়ে দাও ভাইয়া টুসিকে। ছেড়ে দেওয়ার কথা বলায় রাফি আরো রেগে ওঠে। টুসির চোখে চোখ রাখতেই নাকের পাটাটা ফুলে ওঠে রাফির। টুসিকে কোনো মতে বহু কষ্টে বলার চেষ্টা করে, বর খবরদার, আর একবারও যদি এই শব্দটা ব্যবহার করেছো আমাকে ডাকতে, তাহলে তোমার এই মুখটা আমি জাস্ট ভেঙে দেব। মমতা বেগম বাসায় ফিরে এসে এমন একটা পরিবেশ দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। হাত থেকে পার্সটা ফেলে দিয়ে দ্রুত এসে রাফিকে সরিয়ে দিয়ে টুসিকে ছাড়িয়ে নিয়ে বুকের সাথে চেপে ধরে বলল, কি করছিলে কি তুমি রাফি? মরে যাবে তুমি এটা। মরে যাক মম, ও মরে যাক, আই ডোন্ট কেয়ার। ও মরে গেলে আমার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। রাফি, চলে যাও আমার চোখের সামনে থেকে, যাও। রাফি আর এক সেকেন্ডও দাঁড়ালো না, মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে। এখন তার বাস্তবায়ন রূপ দেওয়ার পালা। রাফি চলে যেতেই হেসকি তুলে কাঁদতে কাঁদতে মমতা বেগমকে জড়িয়ে ধরে টুসি। মমতা বেগম টুসির কপালে মুখে চুমু এঁকে দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। ভয়ে থরথর করে কাঁপছে টুসির শরীর। মমতা বেগম ভাবছেন, সে কি সত্যি বড্ড বেশি ভুল করে ফেললো বাচ্চা দুটোর সাথে? ভেবে পাচ্ছেন না তিনি। টুসির মাথায় রাফির একটি কথাই মাইকের মতো করে বেজে উঠছে, ও মরে গেলে আমার কিচ্ছু যায় আসে না। কেন যেন বুকের ভেতরে প্রচন্ড ব্যথা অনুভব করছে টুসি, যেন কলিজাটা তার ছিঁড়ে যাচ্ছে। বহু কষ্টে হেসকি তুলে কাঁদতে কাঁদতে মমতা বেগমকে প্রশ্ন করল, শাশুড়ি, মানুষের জীবনের থেকেও কি ওই ল্যাপটপের মূল্য অনেক বেশি? উত্তরটা জানা থাকলেও মমতা বেগম সেই উত্তরটা দেওয়ার প্রয়োজন বোধ করল না। আরো জড়িয়ে নিলেন টুসিকে নিজের সাথে। পাক না কিছু কষ্ট, টুসি এতে করে যদি খুব সহজে নিজেকে পাল্টে ফেলে, ক্ষতি কি তাতে? 2 বছরের নাদুস নুদুস রোহান ধপাস ধপাস পায়ে পালিয়ে চলেছে সারা ঘর জুড়ে। টুসি ছোট বলে করে খিচুড়ি নিয়ে মিছে মিছে ছুটে চলেছে রোহানের পিছু পিছু। আর সুযোগ বুঝে এক চামচ করে খাবার রোহানের গালে পুরে দিচ্ছে। খিলখিল করে হাসতে হাসতে রোহান পুরোটা খাবার শেষ করে ফেলেছে, অথচ সে বুঝতেই পারছে না তাকে এইভাবে আনন্দ দিয়ে পুরোটা খাবার খাওয়ানো হচ্ছে। খাবার শেষে টুসি রোহানের মুখটা মুছিয়ে দিয়ে তাকে কোলে তুলে নেয়। আদর করতে করতে নিজের রুমে এনে বেডের ওপরে পায়ের ওপরে রোহানকে শুইয়ে হালকা দোলাতে থাকে টুসি। কিছু সময় পা দোলাতে দোলাতেই ঘুমিয়ে পড়ে রোহান। খুব যত্নে টুসি রোহানকে বিছানায় শুইয়ে দিয়ে 2 পাশে কোলবালিশ দিয়ে সুন্দর করে পাশে শুইয়ে দেয়। রুবি রুনা খোশ গল্প জুড়ে বসেছে, দিন দুনিয়ার খবর আপাতত তাদের কাছে নেই। রুবি রুনাকে গল্প করতে আর হাসতে দেখে টুসি স্মিত হেসে বলল, আপু, রোহান ঘুমিয়ে পড়েছে, একটু খেয়াল রেখো কেমন? আমি নিচে যাচ্ছি, মা আর জনি ভাইয়া গল্প করছে, দেখি কিছু লাগবে কিনা। ও,
ঘুমিয়ে গেছে? আচ্ছা, আমি খেয়াল রাখবো, চিন্তা করো না তুমি। ও ভালো কথা। কেকের ব্যবস্থা কতদূর হলো? এই তো, আমি আসি তো নাকি? সময়ের আগে সবটা ঠিক করে নেব, দেখে নিও। তাছাড়া রাত 12টা মানে তো এখনো অনেকটা সময় হাতে আছে। তোমরা গল্প করো, আমি আসছি। টুসি নিচে এসে মমতা বেগমের রুমে নক করে। মমতা বেগমের আজকাল শরীরটা ভালো যাচ্ছে না। বছরখানেক হলো শরীরের সাথে না পেরে দৌড়ঝাঁপ এক প্রকার ছেড়ে দিয়েছেন তিনি। রাফি আজ 5 বছর হলো দেশের বাহিরে থাকে। সেই দিন দেশের বাইরে থেকে আসা জবের অফারটা অ্যাকসেপ্ট করে নেয় রাফি। শিরিনের কথা মিথ্যা প্রমাণ হলেও রাফির সাথে শিরিনের ছবিটা সত্যি ছিল। আস্তে আস্তে কানাঘুষা হতে হতে পুরো মহল্লায় রাফির সাথে শিরিনের বিষয়টা সবাই জেনে যায়। সত্যটা সবাই জানলেও কোথাও না কোথাও রাফির সাথে শিরিনের যোগসূত্র আছে বিধায় ছবিগুলো সত্যি বলে সমালোচনার মুখে পড়ে রাফি। মায়ের তার প্রতি অবিশ্বাস আর সবার কটু কথার চোখে চাহনি, এই সাথে টুসি নামক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ভিন দেশে পাড়ি জমায় রাফি। চাকরির 2 বছরের মাথায় দেশে আসার সুযোগ পেয়েছিল রাফি, কিন্তু এক প্রকার মায়ের উপরে রাগ করে দেশে আসেনি সে। দুই বোনের সাথে প্রতিনিয়ত কথা হলেও মায়ের সাথে কথা কিছুটা কম হয়। তার একমাত্র কারণ হচ্ছে টুসি। এই 5 বছরে রাফি তার মায়ের সাথে ভিডিও কলেও আসেনি। মমতা বেগমের মনে বিষাদ ছেয়ে যায় ছেলের এমন ব্যবহারে। এটা নিয়ে ছেলের প্রতি অভিমানটা বেশ পাকাপোক্ত হয় মমতা বেগমের। তিনিও জোর করেননি আর। পেটের সন্তান যদি তার এতটা কঠোর হতে পারে, তাহলে মা হয়ে তিনিও তো কাঠিন্য তো দেখাতেই পারে। থাকুক না, কতদিন নিজের জেদ বজায় রেখে দেশের মাটিতে পা না রাখতে পারে ছেলে, তিনিও দেখতে চান। এইসব নিয়ে আলোচনা হচ্ছিল তো মমতা বেগমের সাথে জনির। জনি বর্তমানে এই বাড়ির জামাই। 3.5 বছর আগে ইন্টারে পড়তে পড়তে রুবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় জনি। এর পুরো ক্রেডিটটা অবশ্য রাফিরই ছিল। চোখ মুখ বন্ধ করে বন্ধুর বোনকে বিয়ের প্রস্তাবটা দিয়ে জনি কিছুদিন লাপাত্তা হয়ে যায়। ফোনটা বন্ধ করে 2-3 দিন আর বাসা থেকে বের হয়নি জনি। রাফির সাথে রোজ নিয়ম করে 2বার কথা হতো জনির। বিয়ের প্রস্তাব দিয়ে বন্ধু তার হঠাৎ করেই উধাও হয়ে যাওয়ায় রাফি বেশ টেনশনে পড়ে যায়। বন্ধু মহলে বন্ধুদের সাথে যোগাযোগ করে রাফি জানতে পারে জনি বাসায় আছে। খবরটা পেয়ে রাফি ভীষণ রেগে যায়। বাসায় আছে, অথচ তার সাথে গত 2-3 দিন কোনো যোগাযোগ করে না, এমনকি ফোনটাও সুইচ অফ করে রেখেছে। এর কি মানে রাফি জানে না? বোনের কাছে জনির বিষয়ে কিছু জানতে চাইলে কথার উত্তরে যতটুকু জানতে পারে, তার বন্ধু জনির থেকে এই প্রস্তাবে রুবির আগ্রহটাই বেশি। জনির কাছে ফোন করে রাফি, বিয়ের প্রস্তাব পাঠাতে বলে তার মমের কাছে, এবং এটাও বলে যে সে তার মমকে বলবে যেন এই বিয়েতে তিনি অমত না করে। বিয়ের বছরখানেক হতে না হতেই রুবি অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন টেস্ট রিপোর্ট করে জানতে পারে রুবি 4 মাসের প্রেগনেন্ট। একে তো অসুস্থ রুবি, আবার 4 মাসের অন্তঃসত্ত্বা, তার উপরে প্রথম সন্তান। তাই বাচ্চাটাকে নষ্ট না করে জনি পৃথিবীর বুকে আনার সিদ্ধান্ত নেয় বাচ্চাটিকে। রুবি জনির নামের সাথে মিল রেখে প্রথম পুত্র সন্তানের নাম রাখে রোহান। হ্যাঁ, রোহান রুবি আর জনির সন্তান। আজই শ্বশুরবাড়ি থেকে রুবি এসেছে বাপের বাড়িতে, তাই তো বাচ্চাটাকে টুসির হাতে দিয়ে সে বোনের সাথে গল্পে মেতে ওঠে। সেই ফাঁকে জনি তার শাশুড়ি মমতা বেগমের সাথে কথা বলছিল নিচে। টুসির রুমের ভেতরে এসেই মুখে হাসি ফুটিয়ে জনিকে উদ্দেশ্য করে বলল, কি ভাইয়া, আমার শাশুড়িটার সাথে খুব গল্প করছেন দেখছি। যতই ভাব জমান না কেন, আমার ভাগের ভালোবাসাটা কিন্তু আপনি পাবেন না, বলে দিলাম। শাশুড়ির ভালোবাসার ভাগ পুত্রবধূর থেকে কিন্তু মেয়ে জামাই বেশি পায়, এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না। যদিও এখানে উল্টো, তবে আমার প্রতি ভালোবাসাটাও কম নয়। এখন কি তোমরা তাহলে ভালোবাসার ভাগাভাগি করতে বসবে, নাকি খাওয়া দাওয়াও কিছু হবে? খাওয়া দাওয়া সব হবে আম্মা, শুধু ভালোবাসার ভাগাভাগিটা হবে না। আমি নাস্তা নিয়ে আসছি এক্ষুনি আম্মা। ভাইয়া, তুমি শুধু এটা বলো, নাস্তার সাথে কি খাবে, চা নাকি কফি? চা তো দুধের বাচ্চারা রান্না করতে পারে। আমার প্রাণপ্রিয় বন্ধুর বা
শালকের একমাত্র বউ কি কি রান্না করতে পারে জানতে হবে না? কফিটা করে নিয়ে এসো। ওইদিকে কেকটার কি অবস্থা, পুড়ে যায় কিনা খেয়াল রেখো কিন্তু। আপনি চিন্তা করবেন না আম্মা, কেক রেডি। এখন ডেকোরেশন করে পরিবেশন করার পালা শুধু। যাই, আমি নাস্তা নিয়ে আসছি। টুসি চলে যাওয়ার দিকে তাকিয়ে জনি হেসে দেয়। সেই 13 বছরের পাজি বদমাস কিশোরী মেয়েটা সদ্য যৌবনে পা দেওয়া এক আগুন সুন্দরী বললেও খারাপ হবে না। জনিকে এইভাবে হাসতে দেখে মমতা বেগম বলেন, মেয়েটার স্পন্দনগুলো বড়ই অবুঝ জানো তো বাবা। আজ রাফির জন্মদিন। বয়সের ছাপে আমি কিন্তু এক প্রকার ভুলেই গিয়েছিলাম এটা। কিন্তু মেয়েটা গত 2 বছর যাবৎ এই দিনটাকে রাফির রুম একদম বাচ্চাদের মতো করে সাজিয়ে রুবি, রুনা এবং আমাদেরকে নিয়ে রাফির জন্মদিনটা সেলিব্রেট করে। ব্যস্ততার মাঝে এইভাবে ধুমধাম করে সেলিব্রেট না করলেও জন্মদিনে ছেলেকে সকালে নিজের হাতে খাইয়ে দিয়েছি। কিন্তু গত 5 বছর যাবৎ সবকিছু কেমন যেন উল্টে পাল্টে গেছে। সেই দিন কত করে অনুরোধ করলাম যেন রাফি নিজের সিদ্ধান্তটা বদলায়, কিন্তু আম্মা, এভাবে কষ্ট পাচ্ছেন কেন আপনি? একবার দেশে আসুক রাফি, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বলো তো বাবা? ও তো আর দেশেই আসতে চাইছে না। আমার উপরে এতটাই অভিমান যে আমার সাথেও ঠিক করে কথা বলে না। কিভাবে বোঝাই ওকে আমি? তুমি জানো বাচ্চা মেয়েটা কেমন যেন রাতারাতি বড় হয়ে গেছে। রাফির সেদিনের ব্যবহারের পর কেমন যেন মেয়েটা পাল্টে গেছে। রাতে বালিশে মুখ গুজে ওকে আমি কাঁদতে দেখেছি। কি বুঝ এসেছে মেয়েটার কে জানে। এখনো রাতে রাফির ছবি বুকে নিয়ে ঘুমায়ও। নিজেকে বড় করতে কঠোর পরিশ্রম করছে মেয়েটা। পড়ালেখার পাশাপাশি সংসারের টুকটাক কাজ করতে করতে আজ পাকা গিন্নি হয়ে গেছে। আমার মেয়ে রুনাও যেন হিমশিম খেয়ে যায় ওর কাজে। বানিয়ে বলছি না, জানো বাবা, ওর মতো লক্ষ্মী একটা মেয়ে লাখে একটা হয়। আমার মনে হয় ওকে পুত্রবধূ করে আমি কোনো ভুল করিনি বাবা। আমার বড্ড চিন্তা হচ্ছে বাবা, কি হবে এই মেয়েটার। মা হয়েও আমি ছেলেটার এমন একাকিত্ব কষ্ট সহ্য করতে পারছি না। তিলে তিলে ভেতরে ভেতরে আমি প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছি এদের চিন্তায়। চিন্তা করবেন না আম্মা, আমি কথা বলবো রাফির সাথে। রাত বাজে 2টা 45 মিনিট। টুসি হাতে থাকা ডায়েরিটায় লেখালেখি শেষ করে টেবিলের ওপরে তা রেখে শটান হয়ে শুয়ে পড়ল রাফির রুমে। তারই বিছানায় রুবি, জনি, টুসির রুমে। রুনা আজ মমতা বেগমের সাথে শুয়েছে। ছেলের জন্মদিন, অথচ একটিবারের জন্যও তার ভাই মায়ের সাথে কথা বলল না। আজ অন্য দিনের জন্য আলাদা। গতকালও তো ফোন করেছিল, আজ আর একটা বারও করলে কি এমন ক্ষতি হতো? রুনা ভেবে পায় না। আজকের এই দিনটায় ভাইয়ের উপরে ভীষণ রাগ উঠল রুনার। আজ রাতে যে তার মম 2 চোখের পাতা এক করতে পারবে না, ঢের বুঝতে পারছে রুনা। তাই আজ রাতে মায়ের পাশে থাকবে বলে সিদ্ধান্ত নেয় সে। টুসি চোখ মেলে তাকিয়ে আছে ওপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে। সেই দিনের বলা, ও মরে গেলে আমার কিচ্ছু যায় আসে না, রাফির কথাটা এখনো তার মস্তিষ্ক থেকে মুছতে পারেনি টুসি। সব ভুলে টুসি রাফির কাছে ক্ষমা চাইতে গিয়েছিল রাফির রুমে। কিন্তু রাফি সেদিন কুকুরের মতো করে দূর দূর করে টুসিকে দাঁড়িয়ে দিয়েছিল তার রুম থেকে। ছোট মন তখনই প্রতিজ্ঞাবদ্ধ করেছিল এই রুমে সে আর কোনো দিনও পা রাখবে না। কিন্তু কয়েকদিন পর যখন টুসি জানতে পারে তার বরটা দেশ ছেড়ে চলে যাবে, তাও তার জন্য তখন থেকে টুসি কেমন যেন শান্ত স্বভাবের হয়ে যায়। সব প্রতিজ্ঞা ভুলে যায় সে। যদিও এই বিবাহ বন্ধনকে সে কি বোঝে না, তবুও কেন যেন তার অবুঝ হৃদয় মানতে নারাজ। তার বরটা এত দূরে চলে যাবে। এতদিন তো শাশুড়ি পায়ের পরে কাঁদতে কাঁদতে বলেছিল, শাশুড়ি তুমি বরটাকে বলো না আমি আর কোনোদিনও তাকে বিরক্ত করব না, ঠিক মতো পড়ালেখা করব, বর উঠতে বললে উঠব, বসতে বললে বসবো, আমাকে পড়তেও হবে না বরকে। আর বর তবুও যেন ভিন দেশে না হয়ে যায়। আমার বরটা শোনেনি, তার বরটা সেই কথা। রাফি সে তো তার সিদ্ধান্তে অনড়। শাশুড়ির নিষেধাজ্ঞা পর্যন্ত সে মানেনি। টুসি এটা দেখে যখন কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছিল,
যদিও মমতা বেগম নিজেও কষ্টে জর্জরিত সেই সময়, তবুও সান্ত্বনা স্বরূপ তখন মমতা বেগম টুসিকে বলেছিলেন, পাগল মেয়ে, বিদেশ গেলে কেউ কি হারিয়ে যায়? বরং বিদেশে গেলে তো তোমারই লাভ, কত কত জিনিস এনে দিবে তোমার জন্য, তুমি যা চাইবে তাই কিনে দেবে, এমনকি বিদেশ থেকে আসার সময় যা যা বলবে তাই তাই এনে দিবে। কষ্টে জর্জরিত অবুঝ স্পন্দনগুলো যেন ধামাচাপা দিয়ে টুসি কেমন যেন আনন্দে আত্মহারা হয়ে দ্রুত রুমে এসে কাগজে কলমে কিছু তালিকা তৈরি করতে বসে গেল। ঠিক তার 3 দিন পর রাফির ফ্লাইট। অভিমান নিয়ে মমতা বেগমের সামনে আসেনি রাফি। রুনা তার মাকে সামলিয়ে নিতে বৃথা চেষ্টা করছিল। যাবার সময় টুসি এসে রাফির হাতে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, বর, আসার সময় এইগুলো আমার জন্য নিয়ে আসবেন বর। রাফি এক প্রকার টুসির হাতে থাকা কাগজটা ছিনিয়ে নেয়। তা খুলে দেখতেই রাফি দেখে সেখানে লেখা আছে লাল লিপস্টিক 2টি, গোলাপি লিপস্টিক 2টি, গাঢ় লাল লিপস্টিক 1টি, পুরো খয়েরি লিপস্টিক 2টি, কমলা রঙের লিপস্টিক 2টি, বেগুনি রঙের লিপস্টিক 2টি, নেল পালিশ 12টা, রং বেরঙের নেল পালিশ, আইলাইনার, বড় চোখে দেওয়ার 5টা, মাস্কারা একটা আছে, এখন তিব্বত স্নো 2টা, ফেয়ার অ্যান্ড লাভলি বড় তা 2টা, মেকআপ বক্স সবচেয়ে বড়টা, 5টা জুতো, 2টা বেশি উঁচু হাই হিল হবে, 2টা নিচু জুতা, আর একটা সুন্দর দেখে স্কুল কেটস। স্কুলে ভর্তি হলে বন্ধুদেরকে দেখিয়ে বলবে, এটা আমার বর, সেই বিদেশ থেকে এনে দিয়েছে। রাফি কাগজটা কয়েক টুকরো করে ছিঁড়ে টুসির মুখের ওপরে ছিটিয়ে দিয়ে বলল, স্টুপিড কোথাকার। রাফি আর মায়ের সাথে যাবার সময় বিদায় না নিয়েই চলে গেল। পেছন থেকে কত ডেকেছে ভাইকে, কিন্তু তার ভাই কোনো কথাই শুনল না। উল্টো পায়ে গজগজ করে বেরিয়ে গেল বাড়ি থেকে রাফি। পুরানো কথা মনে পড়তেই টুসির বুকটা ফেটে কান্না আসতে লাগলো। পরের দিন জনি রাতে ভিডিও কলে কথা বলে রাফির সাথে। রুবি রুনা দুজনেই কথা বলেছে আগেই। রুবি রোহানকে খাবার খাওয়াচ্ছে। টুসি রোহানের খাবার দিয়ে নিচে চলে গেছে পিঠা বানাতে। রুনা সাহায্য করবে টুসিকে। মমতা বেগম টুকটাক রান্না গোছাচ্ছেন। জনি ভিডিওতে রোহানকে দেখাচ্ছে রাফিকে। রাফির এটা দেখে সহানুভূতি হয়। সে মামা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ভাগিনার ছোট ছোট দুটো হাত, তুলতুলে গালে এখনো পর্যন্ত সে স্পর্শ করতে পারেনি। এই ভাগিনাকে কোলে তুলে চোখে মুখে অজস্র চুমু আঁকতে পারেনি। গুটি গুটি পায়ে চলার পথে তার আঙ্গুল ধরতে পারেনি। বুকের ওপরে বাচ্চাটাকে বসিয়ে আদর করতে পারেনি। মামার কোলে বসে কাপড় নষ্ট করার আনন্দ উপভোগ করতে পারেনি। মন খারাপ হয়ে যায় রাফির। এটা দেখে জনি বলে, চলে আয় না রাফি, তোকে খুব মিস করি। এক হতাশ দীর্ঘশ্বাস ছেড়ে রাফি বলে, সংসার জীবন নিয়ে বেশ ব্যস্তই তো আছিস, আমাকে মনে করার মতো সময় যে তোর নেই এটা খুব ভালো করেই জানি আমি। তাহলে শুধু শুধু মিথ্যা কথা কেন বলছিস? সংসার জীবন নিয়ে ব্যস্ত আছি বলে কি তোকে ভুলে গেছি তাই মনে হচ্ছে তোর? এতদিনে এই চিনলি তুই আমাকে? আচ্ছা, আমার কথা বাদই দিলাম, তোর পরিবারের জন্য অন্তত চলে আয়। একেবারে না আসিস, অন্তত এসে একটাবার ঘুরে যা। সবাই তোর অপেক্ষার প্রহর গুনছে। একটাবারে এসে অন্তত দেখা দিয়ে যা, যাতে করে তারা আরো কিছুদিন বড় আশা নিয়ে থাকতে পারে। ঘুরিয়ে পেঁচিয়ে যেটা বলতে চাইছিস সেটা সরাসরি বললেই তো পারতিস। যাই হোক, দেশে ফেরার কোনো ইচ্ছে আমার নেই। ভাবছি এখানেই একেবারে বিয়ে শাদী করে সেটেলড হয়ে যাব। বিয়ে করে সেটেলড হবি মানে? তুই বিয়ে করলে টুসির কি হবে? মেয়েটা তোর আশায় পথ চেয়ে বসে আছে। তুই জানিস ও কতটা পাল্টে গেছে? ও আর আগের মতো নেই। কখনো শুনেছিস বৃষ্টির পানি আকাশ থেকে মাটিতে ঝরে পড়ার পর সেই জমিন থেকে আবারও বৃষ্টির পানি আকাশের ওপরে উঠতে পারে? কখনো দেখেছিস ঘূর্ণিঝড় হয়েছে, অথচ সব কিছু লণ্ডভণ্ড না হয়ে প্রত্যেকটা জিনিস তার নিজস্ব জায়গায় দণ্ডায়মান দাঁড়িয়ে থাকতে? কখনো শুনেছিস ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া জিনিস আবার আগের জায়গায় জোড়া লাগাতে? কখনো দেখেছিস কারোর দেহ থেকে প্রাণ কেড়ে নিয়ে তাকে জীবিত হয়ে চলতে? তুই কিসের সাথে কিসের তুলনা করছিস? টুসি একটা মানুষ, পরিস্থিতিতে পড়ে সেও পরিবর্তন হয়েছে, একদম পাল্টে গেছে, বিশ্বাস কর।
তুই একবার ওর ছবি দেখ, নিজেই বুঝতে পারি। একদম না, তুই ওই নোংরা মেয়েটার ছবি আমাকে দিবি না। আগেও বলেছি আর এখনো একবার বলছি, যদি এটা করিস তাহলে তোদের সাথে এই কথা বলাটাও বন্ধ করে দিব বলে দিলাম। রাফি, রাখছি এখন, পরে কথা বলবো। ভালো থাকিস।